1971-এর বাংলাদেশ থেকে 2024-এর বাংলাদেশ 5 অগস্ট বলি কিংবা 36 জুলাই বলি, এই ঐতিহাসিক দিন আজকে আমাদের জন্য বাংলাদেশ এক অন্যরকম অধ্যায় দেখলো। আজকের বাংলাদেশে যে অধ্যায় হয়তো ছাত্র কিংবা সাধারণ জনতার হাত ধরে এসছে, যেই অধ্যায় বৈষম্য বিরোধিতার অধ্যায়, সেই জায়গাটিতে, সেই সময়টিতে দাঁড়িয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাসনুভা তন্নি। দেশ সাম্প্রতিকের আজকের আয়োজনে আমার সাথে তিনজন খুবই বিশেষ অতিথি আছেন বলতেই পারি। আসলে হয়তো টক শো চলাকালীন সময় প্রথম আমরা একেবারে কোনো ধরনের কোনো রাজনৈতিক পরিচয় বিহীন তিনজনকে একসাথে করতে পেরেছি। তারা তিনজনই ছাত্র, তবে তাদের একটি পরিচয় আছে, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। শুরুতে আমার অতিথিদের সাথে পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে আছেন আব্দুল হান্নান মাসুদ, আছেন লুৎফর রহমান এবং সাদিক কায়েম। আপনাদের তিনজনকে অভিনন্দন জানিয়ে আমি আসলে শুরু করতে চাই। যেই জায়গাটি দিয়ে আপনারা শুরু করেছিলেন, যেই আন্দোলন দিয়ে আপনারা শুরু করেছিলেন, যে বৈষম্য বিরোধিতা আপনারা বাংলাদেশের বুকে অর্জন করতে চেয়েছিলেন, আজ সেটি হয়তো আপনারা অর্জন করতে পেরেছেন। সেই যাত্রাটা একটু, শুরুটা একটু আমি জানতে চাই। আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে একটু আসতে চাই। একেবারে সাধারণ ছাত্রদের আন্দোলন, সেই ছাত্রদের আন্দোলন আজকে বাংলাদেশকে একটা নতুন অধ্যায় এনে দিয়েছে। আমি একদম শুরু থেকেই বলছি, আসলে এটা একটা ইতিহাস। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সাধারণ শিক্ষার্থী সবসময় একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকতাম। ক্যাম্পাসে যে কোনো ধরনের বৈষম্য হইতো, যে কোনো ধরনের নির্যাতন হইতো, আমরা দাঁড়াতাম সেই জায়গায়। আমরা 5 জন বা 10 জন, 15 জন, 20 জন, সর্বোচ্চ গেলে আমরা হয়তো 30 জন দাঁড়াতে পারতাম রাজভাস্কর্যে। তো সেখান থেকে আমরা সবসময় চেষ্টা করেছি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য। অনেকে হাসাহাসি করতো, অনেক ধরনের কথা বলতো। বারবার যে কোনো ধরনের একটা হলে কোনো একটা স্টুডেন্ট আঘাত পেয়েছে, আমরা গিয়ে দাঁড়িয়েছি। এভাবেই আমাদের পথ যাত্রাটা শুরু। যখন বাংলাদেশের ছাত্রদের 2018 সালে যখন একটা কোটা বিরোধী আন্দোলন হয়, সেই আন্দোলনের আমরা যুক্ত হইতে পারি নাই। তখন আমরা ইন্টারমিডিয়েট লেভেলের, আমি নিজেই। এরপর থেকে সবসময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ছিলাম। এরপর যখন 2018 সালে রক্ত দিয়ে অর্জিত একটা, অনেকে জীবন দিয়েছেন, রক্ত জড়িয়েছেন, রক্ত দিয়ে অর্জিত একটা বিষয়কে হাইকোর্ট বাতিল করে দিল। এখানে আমি আরেকটা কথা বলবো, বাংলাদেশের বারবার মানুষ যখন রক্ত দিয়ে কোনো কিছু অর্জন করে, বিশেষ অধিকার, কয়েকটা ক্ষেত্রেই হাইকোর্টের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিচারপতিদেরকে জিম্মি করে আমরা বলবো যে এরকম একটা পরিবেশ তৈরি করা হয়, যার পর যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশে আরেকটা সংকট তৈরি করা হয়। ঠিক একই ধরনের সংকট তৈরি করা হয়েছে, এটা সরকারের নির্দেশেই আমরা মনে করি, যেটা যে কোটা যেই বাতিল করা হয়েছিল সেই প্রজ্ঞাপনকে তারা বাতিল করে দেয়, যার ফলে মাত্র 1% মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতির জন্য 30% কোটা, এক বিশাল বৈষম্য এসে আমাদের সামনে দাঁড়ায়। আমরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে মিছিল করি, তারপরে আমরা শাহবাগে যাই, শাহবাগে 1 ঘন্টা অবস্থান করি, এরপরে 2 ঘন্টা অবস্থান করি, 3 ঘন্টা অবস্থান করি। এমনকি আমরা একটা প্রতিনিধি দল অ্যাটর্নি জেনারেলের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, উনি আমাদের সাথে সাক্ষাৎ করেন, খুব বাজে ব্যবহার করেছিলেন। এটা বাংলাদেশে এইভাবেই চলে আসছিল, মানে একটা ইগোইস্টিক সরকার, একটা ফ্যাসিস্ট রেজিম, যে কাউকে পাত্তা দিচ্ছে না। তারপর আমরা ওই আন্দোলনেই ছিলাম। আমরা ভেবেছিলাম যে রাষ্ট্রের শাসন ক্ষমতা যারা রাজনৈতিক দলের কাজ, সাধারণ শিক্ষার্থীর কাজ তা না, তারা যে কোনো অধিকারের জন্য, অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে পারে। তারপরে কি হলো, একটা সময় এসে প্রধানমন্ত্রী আলোচনা না করে বললেন যে এটা আদালতের বিষয়, মানবেন না। পরবর্তীতে আবার বলে দিচ্ছেন যে আদালত আপনাদের পক্ষে রায় দিবে, শান্ত হন। কি করলো, 17 তারিখ, 18 তারিখ, 16 তারিখ, এই 3 দিনে প্রায় 500 স্টুডেন্টকে হত্যা করলো, যেখানে অনেকের লাশকে আপনারা বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখেছেন যে গণকবর দেওয়া হয়েছে। ভেবেছিল বাংলাদেশে এই আন্দোলনটা শেষ হয়ে যাবে। তারপর আমরা দাবি করেছিলাম যে এটার বিচার হইতে হবে। আমরা শুধু কোটা প্রথা চাচ্ছি না, আমরা এটার বিচার চাচ্ছি, কোটা প্রথার নিরসন চাচ্ছি না। তিনি সেটাও কানে তুললেন না। উল্টো আবু সাঈদের হত্যাকাণ্ড, যেটা মানে প্রকাশ্যে পুলিশ করেছে, সেখানে মামলা দেওয়া হয়েছে আবু সাঈদের সঙ্গী সাথীদের উপর, সে নাকি ইটের আঘাতে মারা গেছে। এদেশের মানুষকে আরো ক্ষুব্ধ করে তোলে। তার উপর কি করেছে, আমাদের সমন্বয়কদেরকে যেখানে পেরেছে সেখানে তুলে নিয়ে গেছে। এরপরে গুম করে রাখা হয়েছে কিছুদিন, তারপরে হসপিটালে এসে চিকিৎসাধীন অবস্থায় জিম্মি করে রাখা হয়েছিল। সেখানে আমরা দেখা করতে গিয়েছি, আমাদেরকে দেখা করতে দেওয়া হয়নি। তারপরে দেখেছেন তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে ডিবি অফিসে নাটক সাজানো হয়েছে। আমরা মাত্র, আমাদের অনেক সমন্বয়ক ছিল, আমরা মাত্র কয়েকজন তখন বের হতে পারছিলাম, কন্ট্যাক্ট করতে পারছিলাম, মানে কন্ট্যাক্টই করা সম্ভব ছিল না। আমরা 3 জনে গেলাম উত্তরায় হসপিটালে আমাদের আহতদেরকে দেখতে। সেখানে কুয়েত মন্ত্রী হসপিটালে আমাদেরকে জিম্মি করা হয়। ডিজিএফআই, ডিবির লোকজন আমাদেরকে সেখান থেকে তুলে নেওয়ার জন্য আসে, তারা ঘিরে ফেলে। আমরা সেখান থেকে কোনো মতে বিভিন্ন জায়গা থেকে হেল্প নিয়ে একটা অ্যাম্বুলেন্সে নিয়ে একজনকে রুগী বানিয়ে সেখান থেকে বের হয়ে আমরা
একজন একটা বিদেশির কাছে আশ্রয় নিই, মোটামুটি বলতে গেলে সেটা আশ্রয় নিয়ে আমরা সেখান থেকে জীবন রক্ষা করি। তারপর থেকে আমরা 3 জন পালিয়ে থাকি মোটামুটি আত্মগোপনে থেকে। আমাদের একটাই সিদ্ধান্ত ছিল যে হচ্ছে আমরা তো আর আমাদের বাকি সমন্বয়কদের সাথে যোগাযোগ করতে পারছিলাম না। তখন আমি, রিপাত রশিদ, আমাদের তখন সহ সমন্বয়ক ছিল, এখন সমন্বয়ক হয়েছে মাহিন সরকার, 3 জন আমরা এক জায়গায় দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আব্দুল কাদের ভাইও তখন ভূমিকা রাখছিলেন। সিদ্ধান্ত নিয়েছি যেভাবেই হোক আমরা আমাদের ভাইদের মুক্তি করবো এবং যে হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার। আচ্ছা, আপনাদের এই আন্দোলনের পথ চলা আসলে এতটা সহজ ছিল না, একেবারেই সহজ ছিল না, কিন্তু এই আপনারা পথ চলায় আসলে একজন আবু সাইদ হোক কিংবা একজন মুগ্ধ হোক, সবাইকে এক করতে পেরেছেন। এই বাংলাদেশের মানুষ এটাকে ওন করছে। বাংলাদেশের মানুষ দেখেছে যে হচ্ছে তাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে। কেউ বারান্দায় থেকেও জীবিত থাকতে পারতেছে না, কেউ ছাদে খেলতে গিয়েও জীবিত না, কেউ নামাজ পড়তে গিয়েও জীবিত না। তখন যখন আমরা সেখান থেকে 3 জন ঐক্যবদ্ধ হয়ে যখন আমরা বারবার মানুষের কাছে আহ্বান করেছি, প্রত্যেকটা মানুষ আমাদের ডাকে সাড়া দিচ্ছে। এই কথাটি আমি বলতে চাইছিলাম আব্দুল হান্নান মাসুদ, আমরা হয়তো বাংলাদেশে এরকম ইতিহাস আর কখনো দেখবো কিনা, কিংবা আমরা হয়তো প্রতিবার এভাবেই দেখতে চাই যে সাধারণ মানুষ আসলে সবাই এক জায়গায় এক হবেন। আমি আপনার কাছে আসতে চাই লুৎফর রহমান, নতুন দিনের সূচনার আসলে আমরা একটি প্রত্যাশা দেখছি, নতুন সূর্যোদয় আমরা হয়তো আগামীকালকে দেখতে যাচ্ছি। সেই জায়গাটি থেকে আসলে যেই আমরা আজকে যে কারণে আপনাদের সবাইকে অভিনন্দিত করছি, কিংবা যে জনগণের ঢল আজকে আমরা রাজপথে দেখেছি, কোনো ধরনের সংঘাত সহিংসতা আমরা নিশ্চয়ই আর প্রত্যাশা করি না, কিংবা সাধারণ ছাত্ররা আসলে কোনো ধ্বংসযজ্ঞের সাথে আর কখনোই যুক্ত হবেন সেই প্রত্যাশাও আমরা করতে চাই না। সেটি নিয়ে যদি আপনি কিছু বলেন। আমরা ইতিমধ্যে আমাদের যখন কোটা সংস্কার আন্দোলন যখন ওটা চলতে থাকে তখন কিন্তু প্রত্যেকটা আন্দোলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আপনারা দেখবেন আমাদের যে বাংলা ব্লকেট ছিল, বাংলা ব্লকেটগুলো শাহবাগে অবস্থান নেওয়ার পরেও একটা ন্যূনতম সংঘর্ষ বা কোনো স্থাপনায় হামলা এরকম ঘটনা ঘটেনি। তো আমরা বারবার কিন্তু এটা ক্লিয়ার করেছি যে এই হামলাগুলোতে কখনোই সাধারণ শিক্ষার্থী জড়িত না। এই হামলাগুলোকে যখন আমরা বিভিন্ন প্রচার মাধ্যম, ইভেন সোশ্যাল মিডিয়াতে যখন আমরা দেখি এই হামলাগুলোতে জড়িত ছিল তারাই দুষ্কৃতিকারীরা, তারা জড়িত থেকেই হামলাগুলো মূলত পরিচালনা করেছে। তো আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই হামলার সাথে কখনোই জড়িত ছিল না। এখন যেটা হচ্ছে এই হামলার সাথেও আমাদের ছাত্র জনতার কোনো সম্পর্ক নেই। জি, এবং সেই জায়গাটি থেকে আপনারা আজকে যখন আসলে প্রেস ব্রিফিং করছিলেন তেজগাঁর কার্যালয়ে, সে সময় আপনারা বারবার বলছিলেন আসলে আপনারা আসলে সবার নিরাপত্তা নিশ্চিতে রাজপথে থাকতে চান এখনো, এবং গণমাধ্যমের প্রতি আসলে যে এক ধরনের কথা বারবার আমরা শুনেছি, সেই জায়গাগুলো থেকেও আমাদের নিশ্চয়ই বেরিয়ে আসার সময় এসছে। সেটি নিয়েও যদি একটু আমাদেরকে বলেন। আসলে এই যে রেজিম যেটা ছিল সুদীর্ঘ 17 বছরের মতো, তো এটা জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। আমরা মনে করি যে এটা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে এত ভয়াবহ প্রভাব রেখেছিল, যার কারণে আসলে গণমাধ্যমগুলো স্বাধীনভাবে তাদের কার্য পরিচালনা বা স্বাধীনভাবে তাদের নিউজগুলো প্রকাশ করার খুব বেশি তারা উপায় ছিল না তাদের কাছে। তো এই জায়গা থেকে আমরা মনে করি যে ইতিপূর্বে যেটা হয়েছে সেটা এক ধরনের ফ্যাসিস্ট রেজিমের এক ধরনের আরোপিত একটা মিডিয়া ছিল। মিডিয়া হাউসের মালিকগুলো ছিল সেই ফ্যাসিস্ট রেজিমেরই অংশ। তারা প্রতিটি মিডিয়া হাউসে কিন্তু অনেক ধরনের মালিকানা থাকে, অনেকেই আসলে মালিক হন। যদি আমি একটু আপনার সাথে যুক্ত করতে চাই, আসলে প্রতিটি হাউসে আসলে প্রায় 350, 400, 500 লোকের ভিজিট থাকে। প্রত্যেকে আসলে তারা তাদের নিজেদের চাকরির জায়গা, কর্মস্থান তাদের। এটা হচ্ছে যারা ক্ষমতায় ছিল, ক্ষমতার যে অংশটুকু তাদের প্রভাবে ওই ধরেন 70% যারা মালিকানা ছিল তাদের আসলে ওইখানে কিছু করার ছিল না। তো ওই জায়গা থেকে মনে করি এখন আমাদের যে নতুন বাংলাদেশ, আমরা সারা বাংলাদেশের ছাত্র জনতার মাধ্যমে এটা ক্লিয়ার করতে চাই যে আমাদের মিডিয়াগুলো আমাদের নতুন বাংলাদেশে নিরাপদ থাকবে। এই মিডিয়াগুলো আগামী বাংলাদেশের মানুষের মনের আকাঙ্ক্ষা, মানুষের জন আকাঙ্ক্ষা প্রকাশ করবে এবং বাংলাদেশের পুনর্নির্মাণ যেটা হবে এই নির্মাণের সাথে আমাদের মিডিয়াগুলো থাকবে। নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা করতে চাই। সাদিক কায়েম, আপনার কাছে আসবো। নতুন দিনের সূচনার কথা আমরা বলছি, আপনারা বিজয়ী হয়েছেন, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছে পুরো জাতি, পুরো দেশ। দেশের বাইরে থেকেও নিশ্চয়ই আপনারা অভিনন্দন পাচ্ছেন। বিজয়ীদের তো দায়িত্বও একটু বেশি থাকে, যেহেতু আপনারা বিশাল বড় একটি কাজ করেছেন। সেই দায়িত্বটা আসলে কতখানি আপনারা কিভাবে পালন করবেন, সামনে আসলে আপনারা কি চিন্তা করেছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার কথা শহীদদের স্মরণের মাধ্যমে শুরু করছি। আজকে যে ছাত্র জনতার যে বিপ্লব হলো, এই বিপ্লবের মূল কারিগর হচ্ছে আমাদের শহীদেরা। এবং গতকালকেও আপনারা দেখেছেন নির্বিচারে আমাদের সারা দেশের ছাত্র সমাজ, ছাত্র জনতার উপর গুলি করা হয়েছে, এবং কারা করেছে এটাও আমাদের কাছে পরিষ্কার, আওয়ামী সন্ত্রাসীরা।
এবং হচ্ছে কিছু পুলিশ যারা তারা হচ্ছে দলীয় প্রভাবযুক্ত হয়ে ছাত্র জনতার উপর তারা নির্বিচার হামলা করে এবং গতকালকে রিপোর্ট অনুযায়ী আমাদের কাছে প্রায় 105 জন এখন পর্যন্ত শহীদ হয়েছে। তো এই শহীদরাই আমাদের প্রেরণার বাতিঘর। এই শহীদদের কারণে আজকে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে এবং আমরা একটা নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি। তো আমরা নতুন বাংলাদেশ কি করতে চাই? ছাত্র সমাজ আগামীর বাংলাদেশ, তাদের উপর নির্ভর করে আগামীর বাংলাদেশটা কেমন হবে। তো আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই যেখানে কোনো ধরনের রাজনৈতিক নিপীড়ন থাকবে না, সাম্প্রদায়িক উস্কানিও থাকবে না, সেটা নিশ্চয়ই আমরা বারবার বলতে চাই। এখানে সবার ভয়েস থাকবে, সবাই তাদের মত প্রকাশ করতে পারবে, কেউ তাদের উপর চাপিয়ে দিবে না। এখানে কোনো সন্ত্রাসী তার রাজত্ব কায়েম করতে পারবে না এবং এখানে কোনো ধরনের সাংস্কৃতিক গোলামি থাকবে না, এখানে কোনো ধরনের অর্থনৈতিক শোষণ থাকবে না। এমন একটি বাংলাদেশ হবে যেখানে সবাই, সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ রেখে তারা ঐক্যবদ্ধভাবে চলবে। এমন একটা বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি এবং আমরা বিশ্বাস করি আমরা যারা ছাত্র জনতারা আছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যারা কাজ করছি, আমরা যারা তরুণরা আছি এবং বাংলাদেশের মেধাবী তরুণরা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন, তরুণরা আমাদের তারাই বলছে এখন তারা দেশের সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে চায়, তারা দেশে আসবে, দেশের সেবায় নিজেদেরকে যুক্ত করবে। তো আমরা আশা করছি আমাদের যে নতুন বাংলাদেশ হতে যাচ্ছে সে বাংলাদেশটি হবে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ একটি দেশ, সমৃদ্ধ একটা বাংলাদেশ, যে বাংলাদেশকে দিয়ে সারা বিশ্ব মাঝে একটা এক্সাম্পল হবে। নিশ্চয়ই আপনারা আসলে ঐক্যবদ্ধ থাকবার কথা বলছেন এবং বাংলাদেশে 5 কোটিরও বেশি তরুণ আছে, নিশ্চয়ই তাদের হাত ধরে বাংলাদেশ নতুন আরেকটি বাংলাদেশে রূপ নেবে। আব্দুল হান্নান মাসুদ, আবার একটু আপনার কাছে আসি। এই যে আসলে আমরা বারবার বলছি যে বিজয়ীদের দায়িত্ব অনেক বেশি, নিঃসন্দেহে এখন আপনাদের উপরেও পুরো দেশ তাকিয়ে আছে, আপনাদের উপরে অনেক কিছুরই দায়িত্ব বর্তায় দেশের। আপনারা ইতিমধ্যে বলেও দিয়েছেন যে আসলে সবার জনগণের জানমাল রক্ষা থেকে শুরু করে রাষ্ট্র স্থাপনা রক্ষার সমস্ত দায়িত্ব আসলে আপনারা নিতে চান, আপনারা রাস্তায় থাকতে চান। একটু জানতে চাই, এই যে আসলে আমরা আপনি নিজে আমাকে শুরুতেই বলছিলেন যে অনেক রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকের এই দিনটা আপনাদেরকে পার করতে হয়েছে, আসতে হয়েছে এই দিনটাতে। সামনের পথ চলাতেও নিশ্চয়ই বেশ কিছু চ্যালেঞ্জ থাকবে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবার জন্য আপনারা আসলে কতখানি ঐক্যবদ্ধ থাকবার কথা ভাবছেন? শুধু আমরা না, আমরা তো যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশে কমিটি আছে, সমন্বয়ক পরিষদ আছে, আমি কমিটি বলবো না, সমন্বয়ক টিম আছে যারা আন্দোলনটা সমন্বয় করতো, সবাই যেমন ঐক্যবদ্ধ থাকবে। আমরা জাতীয় একতা, ঐক্য প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেছি। দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ একটা ছায়াতলে এসে ঐক্যবদ্ধ থাকবে রাষ্ট্রের প্রশ্নে, জাতির প্রশ্নে। এটাই হচ্ছে আমাদের স্বপ্ন। আমরা তরুণরা স্বপ্ন দেখি হচ্ছে যে এইখানে কোনো দলের কারণে কেউ চাকরি থেকে বঞ্চিত হবে না, কোনো দল হওয়ার কারণে কেউ মসজিদে মাইর খাবে না, কোনো মত অন্য মতের হওয়ার কারণে কেউ বাজারে বসতে পারবে না, যেতে পারবে না। যে একটা ফ্যাসিজম বাংলাদেশে তৈরি হয়েছে, এটা থেকে মুক্তির পর আমরা 1971 সালে আমাদের একটা স্বাধীনতা যুদ্ধে বিপ্লব হয়েছে, বাট জাতীয় মুক্তি হয়নি। আমরা জাতীয় ঐক্য, যেটা দলমত নির্বিশেষে একটা চেতনার কথা বলে, কথায় কথায় বাংলা চার্ট বলে যারা আছে, এরকম পরিস্থিতি যেন আর কখনো না হয়। যে কোনো সিদ্ধান্ত সরকারি দল, বিরোধী দল সবাই মিলে যেন নিতে পারে এবং সেই সিদ্ধান্ত যেন একটা ঐক্যমতে তৈরি হয়, যেটা ইউএসএতে আছে, যেটা উন্নত বিশ্বে আছে। আমরা বাংলাদেশের তরুণরা এই যে একটা বিপ্লব করছে, এই বিপ্লবটাকে আমরা ব্যাহত হতে দিব না। শ্রীলঙ্কায় ব্যাহত হয়েছে, আরও অন্যান্য জায়গায় ব্যাহত হয়েছে, 89-এর গণঅভ্যুত্থান ব্যর্থ হয়েছে আমরা বলবো। সুতরাং আমরা এই অভ্যুত্থানটাকে ব্যর্থ হইতে দিতে চাই না। আমরা দেশের সকল স্টেক হোল্ডারদেরকে বলছি যে হচ্ছে জাতীয় ঐক্যমতের, যেভাবে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এসে এর ডাকে সাড়া দিয়ে জাতীয় একটা ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে, ঠিক সেভাবেই আমাদের সাথে আলোচনা করে জাতীয় ঐক্যমতের একটা সরকার হবে যারা বাংলাদেশের সংস্কার করবে, যাতে প্রতিটা শিক্ষা ব্যবস্থা সংস্কার হবে, অর্থনৈতিক ব্যবস্থা সংস্কার হবে, এভরিথিং সংস্কার হবে, যার পরে আমাদের পরবর্তী প্রজন্ম, আমি আমার পরবর্তী প্রজন্ম, তারপরের প্রজন্ম যেন হচ্ছে চোখের পানি না ফেলতে হয়, যাতে কোনো একটা যৌক্তিক আন্দোলন নিয়ে রাস্তায় নামলে কাউকে গুলি খেয়ে মরতে না হয়। এই বিষয়টা নিশ্চিত করতে চাই আমরা। আপনি যখন কথা বলছিলেন আপনার চোখের পানি আমি দেখছিলাম আব্দুল হান্নান মাসুদ, এবং সেই চোখের পানি হয়তো আপনাদের সাথে পুরো 18 কোটি মানুষ দেখেছে। হয়তো আমরা আবু সাইদের মৃত্যু থেকে শুরু করে মুগ্ধ পর্যন্ত প্রত্যেকের মৃত্যু নিশ্চয়ই আমাদেরকে কাঁদিয়েছে, এবং এই বিজয়ের আনন্দশ্রু বলতে চাই আমি আজকে আপনাদের 3 জনের চোখে যেই অশ্রু আছে, সেটির জন্য নিশ্চয়ই আমাদেরকে আসলে সবাইকে একসাথে সামনের দিকে কাজ করে যেতে হবে। সেখানে কোনো বৈষম্য বিরোধী, যেটা আমরা বলছি, সেখানে কারোর সাথে কারো বৈষম্য থাকবে না। সেই প্রত্যাশা জায়গাগুলো আমরা একটু শুনবো। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, ZSRM দেশ সম্প্রতিকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
5 আগস্ট 2024-এর দেশ সাম্প্রতিক দেখছেন আপনারা। তারিখটি বারবার করে বলতেই হচ্ছে, কারণ এক অন্যরকম দিন আজকে বাংলাদেশের জন্য। লুৎফর রহমান, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, একসাথে সবাইকে নিয়ে চলতে হবে। এই বিজয় নিশ্চয়ই পুরো বাংলাদেশের প্রতিটি জাতির, আমরা বাংলাদেশে যারা যারা বাস করছি প্রত্যেকের। আজকে বিভিন্ন জায়গায় আমরা ঐক্যবদ্ধতার কথা যদি বলি, আমরা বিভিন্ন জায়গায় যখন দেখছি সাম্প্রদায়িক হামলা হচ্ছে, আমরা আমাদের শহীদদের স্মরণ করতে চাই। আমরা রিয়া গোপকে স্মরণ করতে চাই, সাস্টের রুদ্র সেনকে স্মরণ করতে চাই। আমাদের শহীদ, তারা এখানে বিভিন্ন ধর্মের মানুষ এই ফ্যাসিস্ট রাষ্ট্র দ্বারা হত্যার শিকার হয়েছে, তারা শহীদ হয়েছেন। তো আমরা কি করে এই যে আজকে সাম্প্রদায়িক হামলা হয়েছে, এটাকে আমরা কি করে এটাকে আমরা মেনে নিব? এবং আমরা কখনোই চাই না যে এই সাম্প্রদায়িক হামলাটি হচ্ছে এইটা আর হোক, আর ধ্বংসযোগ্য চলুক, এটা আমরা কখনোই চাই না। আমরা চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশ সব ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মানুষকে এগিয়ে নিবে। নিশ্চয়ই আমরা যেমন আসলে সাম্প্রদায়িক দাঙ্গা চাই না, আমরা তেমনি নিশ্চয়ই লুৎফর রহমান এটিও চাই না যে আসলে যারা অন্যায় করেছেন তাদের বিচার আসলে একেবারে সাধারণ মানুষ করুক। নিশ্চয়ই বিচারিক একটি প্রক্রিয়া আছে, সেই বিচারের মাধ্যমে আসলে বিচার হোক, আমরা নিশ্চয়ই সেই প্রত্যাশাও রাখতে পারি। এটা তো আমরা ইতিমধ্যেই আমরা এটা বিবৃতিতে আমাদের সমন্বয়ক দিয়েছেন, বলেছেন। তো আমরা আসলে কখনোই আইন জনতা হাতে তুলে নিয়ে এটা আমরা চাই না, কারণ এখানে একটা বিচারিক ব্যবস্থা হবে, যে বিচারিক ব্যবস্থাটা ফ্যাসিস্ট ব্যবস্থার বাইরে থাকবে। এখানে সুষ্ঠু বিচার হবে, যে বিচারে কোনো দল, কোনো ধর্ম, কোনো বর্ণ, এগুলার কোনো ভেদাভেদ থাকবে না। আমরা ওই রকম একটা বিচার ব্যবস্থা গড়ে তুলব। তো ওই জায়গা থেকে আমরা সাধারণ মানুষকে উদাত্ত আহ্বান জানাবো, ছাত্র জনতাকে, যারা এই সময়ের সুযোগ নিয়ে একটি কুচক্রী মহল সাম্প্রদায়িক দাঙ্গা এবং নিজেদের ব্যক্তিগত শত্রুতাকে এখানে সামনে রেখে সেটা চরিতার্থ করার চেষ্টা যারা করছে, তাদেরকে আমাদের বিভিন্ন জেলায় যারা সমন্বয়ক রয়েছেন এবং সমন্বয়কদের সাথে যে ছাত্র জনতা যারা রয়েছেন, তারা তাদেরকে প্রতিরোধ করবেন এবং আপনারা ঐক্যবদ্ধভাবে ওই কুচক্রী মহলকে প্রতিহত করবেন। আমরা এই আহ্বান জানাই, সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। সাদিক কায়েম, আপনার কাছে আসি। আমরা বারবার করে আসলে আবু সাইদের কথা বলেছি, আমরা মুগ্ধের কথা বলেছি, এরকম অনেক নাম না জানা শহীদরাও আছে না আসলে আপনাদের এই আন্দোলনে, যাদেরকে হয়তো আসলে আমরা সেভাবে নাম নিয়ে উচ্চারণও করতে পারছি না। তাদের কথাও নিশ্চয়ই আমাদের মনে রাখতে হবে। তাদেরকে নিয়ে আসলে আপনাদের কোনো পরিকল্পনা আছে? দেখেন, শহীদদের কথা বললে আমরা অনেকটা ইমোশনাল হয়ে যাই। আমাদের শহীদদের রক্তের উপর আজকে আমাদের বিজয়। আমি প্রতিদিনই কান্না করেছি। 16 তারিখ থেকে যদি আজকে পর্যন্ত বলি, আমাদের ছাত্র জনতার উপর যেভাবে হামলা হয়েছে, আমি মনে করি পৃথিবীর ইতিহাসে এরকম ন্যাক্কারজনক হামলার কোনো জায়গা হয় না। একটা গণহত্যা সংগঠিত হয়েছে এবং আমি মনে করি আমার মতো সারা দেশের সকল মানুষ হয়ে কান্না করেছে। আমাদের যারা শহীদ হয়েছে তারাই আমাদের আশার বাতিঘর। তো আমরা মনে করি ছাত্র জনতার এই বিপ্লবের পিছনে যারা শহীদ তারাই একজন মুক্তিযোদ্ধা। 24 সালে তারাই একজন মুক্তিযোদ্ধা। আমরা তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা দিব ইনশাআল্লাহ। তো আমরা নতুন যে সরকার গঠিত হবে, আমরা তাদেরকে মুক্তিযুদ্ধের একজন বীর হিসাবে আমরা তাদেরকে সম্মাননা দিব। প্রত্যেকটি ক্যাম্পাসে আমরা তাদের নামে স্মৃতিফলক তৈরি করব। আমাদের বিভিন্ন যে রাস্তা এবং স্থাপনাগুলো আছে, সেই স্থাপনাগুলো আমরা তাদের নামে নামকরণ করব। এর পাশাপাশি আমরা আমাদের সুখ সন্তুষ্ট পরিবার, তাদের সন্তানকে তারা হারিয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে এবং রাষ্ট্রের সাথে আমরা নতুন সরকারের মাধ্যমে আমরা কথা বলে আমরা তাদের সাপোর্ট, আর্থিক সাপোর্ট এবং তাদের দায়িত্ব নেওয়ার আমরা চেষ্টা করব। এর পাশাপাশি অনেকেই আহত হয়েছে। আপনারা যদি দেখেন, এই আহতের তালিকা যদি আমরা করতে যাই অনেক লম্বা হবে। এখনো আমাদের অসংখ্য ছোট ভাই বোনরা, বড় ভাই বোনরা, ছাত্র জনতার অসংখ্য কর্মীরা, তারা হাসপাতালের বেডে তারা কাতরাচ্ছেন। অনেকে তাদের চোখ হারিয়েছেন। আমাদের বন্ধু বান্ধব, ছোট ভাইরা অনেকে চোখ হারিয়েছেন। অনেকের শরীরে এখন বিভিন্ন ধরনের বড় বড় ক্ষত চিহ্ন আছে। এরপরেও তারা কিন্তু পিছিয়ে যায় না। তাদের আমরা দেখতে পেয়েছি তাদের এই হাতে পায়ে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ, এই অবস্থায় তারা রাজপথে নেমে এসেছেন। আমরা হুইলচেয়ারে করে অনেককে আসতে দেখেছি আন্দোলনে, এই স্বৈরাচারের পতনের জন্য। মানে আমাদের শহীদেরাই এই পথটা দেখিয়েছেন। তারা যেভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, তারাই মূলত এই পথটা দেখিয়ে আমাদের এই
প্রজন্মকে এগিয়ে নিয়েছে। তো আমরা যারা আহত আছে আমরা তাদেরও আমরা দায়িত্ব নিব এবং আমরা রাষ্ট্রের মাধ্যমে আমরা তাদের যথাযথ আমরা তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করব। জি, এই আন্দোলনে যেমন আসলে পুরো জাতি আপনাদের সাথে ছিল, নিশ্চয়ই এই পরিকল্পনায়ও পুরো জাতি আপনাদের সাথে থাকবে। আচ্ছা, আমাদের আরেকটা তালিকা, আমাদের যে গণহত্যা হয়েছে এই তালিকাটা আমরা এখন পর্যন্ত করতে পারিনি। আমরা গণমাধ্যম কর্মী যারা আছেন আমরা বিশেষভাবে অনুরোধ করব এবং আমাদের হিউম্যান রাইট অর্গানাইজেশনগুলোকে দেশীয় এবং আন্তর্জাতিক, তারা আমাদের পাশে ছিল, গণমাধ্যম কর্মীগুলো আমাদের পাশে ছিল, বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল, বাস্তবতা ছিল, এর মাঝেও আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমরা আশা করব, আমাদের এখন পর্যন্ত তালিকাটা পূর্ণাঙ্গ করা হয় নাই, দেশের বিভিন্ন প্রান্তে আমাদের শহীদরা ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা তালিকাটা করব এবং তালিকাটা করার মাধ্যমে কর্মী হিসেবে নিশ্চয়ই আমরা আসলে প্রত্যাশা রাখতে চাই, সেই সাথে একটু যদি আমি জানি না বাড়াবাড়ি হবে কিনা, আমরা কথা দিতে চাই যে আমরা নিশ্চয়ই আপনাদের পাশে আছি এবং বাংলাদেশের জনগণের যে কোনো ভালো কাজে আমরা সবাই আসলে এক হয়ে থাকতে চাই। যে কথা আমরা বারবার বলছি, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। নতুন বাংলাদেশের আসলে এটাই স্লোগান, এটাই প্রত্যয়। নিশ্চয়ই আমরা যে প্রজন্মকে জেনজি বলছি, সেই প্রজন্মের আসলে এই আন্দোলনের পেছনে অনেকগুলো ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। সেই ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোর কথা আমরা বিরতিতে বলছিলাম এবং আমার মনে হয় আমরা এখানে যে চারজন আছি আমরা চারজনেরই আসলে চোখে পানি চলে এসেছিল। আমি একটু দর্শকদের সাথেও সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করব, তবে একটি বিরতির সময় হচ্ছে, দেশাম্প্রতিক আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমি জগন্নাথের 4 আউট অফ 4, কিন্তু আমি টিচার হতে পারি না কারণ আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। গভর্নমেন্ট ফরমেশনটা যদি সুন্দরভাবে হয় এগুলো সব সংস্কার করা যাবে। এক্স্যাক্টলি এটাই দরকার। এইটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। এখন গভর্নমেন্ট ফরমেশনটা যদি আমাদের মন মতো না হয় তাহলে তারা তাদের মতো হবে। শাকরিয়ানা গ্রুপ নাকি এখন উঠে পড়া লাগছে, এভাবে আমরা আমাদের প্রতিনিধিরা থাকতে হবে। আপনাদের এই যে ছাত্ররা সম্ভবত যে আবু সাইদকে যে পুলিশ গুলি করছিল তাকে মাইরা ঝুলাই দিয়েছে, ভালো করছে না? না, আমি আসলে কোনো মৃত্যুই আমার জন্য যেভাবে বলছেন বিষয়টা এভাবে না। আজকে আপনি এটা ভালো করছে বলবেন, কালকে আরেকজনকে বলবে সেটাকে ভালো, এটা হয়তো বলছে, কিন্তু এটা আমরা এটা আবেগ আমার আবেগের জায়গা থেকে বলছি, আমি আমার সাংগঠনিক জায়গা থেকে বলি, এটাই বলছি। আমি একটু বলি, আপনি সাইলো ঠকাইতে পারতেন। কি হইছে আমি আপনাকে একটা কথা বলি, যেদিন এখানে আমি একটা কথা বলি, যেদিন আমরা শহীদ মিনারে যেদিন আমরা শহীদ মিনারে গিয়ে একত্রিত হই, আপনাদের যদি সুযোগ থাকে সবাইকে শান্ত থাকার, আমরা এটাই আমাদের যে বিবৃতিটা হয়েছে যেমন গুরুত্বপূর্ণ একটা জীবন না, আমাদের যে প্রত্যেকটা জীবন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা যেই হোক না। আপনি আমার আইডিটা দেখছেন, আমি আজকে কয়টা লাইভ দিছি এটা নিয়ে, মানে কোনো মানুষের উপর আমরা না বলছি। এখন যদি ব্যক্তিগত ইয়াটা একটু শুনবো না, আমরা কখনোই চাই না কোনো মানুষ আইন নিজের হাতে তুলে নিয়ে এই আরো দেশকে আরো মারমুখী আচরণে বা চেহারা। আমি তো ঘুরে আসছি বঙ্গবন্ধুর সামনে দিয়ে, ওদের কোনো অ্যাকশনই আমি দেখিনি, ওরা জাস্ট দাঁড়ায় আছে। আচ্ছা আচ্ছা, ওই যে এটা দেখছেন 27 তারিখে আমি টিস্যু দেন তো ওদেরকে, এসব বক্স সামনে দেন, টিস্যু বক্স দেন, টিস্যু বক্স একদম মর্মান্তিক। আমার সকল মৃত্যুই আমার জন্য কষ্টকর, আমি নিতে পারি না, আমি দেখি না। ওই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা মার খেয়ে চলে যাই, পরের দিন শহীদ মিনার পোলাপান একত্রিত হয়, সেদিন আমরা ক্যাম্পাসের ভিতরে ঢুকবোই না, মানে আমরা ওখান থেকে ঘুরে ফিরে চলে যাবো, ভিতরে ঢুকলে সংঘাত হবে। কিন্তু সেই দিন আমাদেরকে পিড়াইতে ধরছে, বললাম ভিতরে ঢুকবো না কেন। ক্যাম্পাসে প্রত্যেকটা হলে হলে এত নির্যাতন করছে, এই ছেলে পেলেগুলো রাতে ঘুমাইতে পারে না, সকালবেলা প্রোগ্রামে নিয়ে যায়, আবার আইসে আবার তাকে হচ্ছে দাসের মতো ব্যবহার। যে কাজগুলো করছে এগুলো তো হলে পোলাপানি করছে, যারা কপি করতে পারে। আমি সকাল থেকে ওই আমার বড় ভাই, এটা মাঝার ভাই, আমার হলের বড় ভাই, ঠিক আছে? আমরা দেখে তারা তো ওই যে বাস্তবতাটা, ওই সিনারিওটা তারা নিতে পারে। যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েছে তারা সবাই ছাত্রলীগের ইয়া দেখেছে জীবনে একবার হলেও, এই বর্বরতা, হ্যাঁ এটা সবাই, এটা এত এক্সট্রিম পর্যায়ে চলে আসছে এবং অহংকারটা, উদ্যতটা এত পর্যায়ে চলে আসছে। মানুষ পাওয়া যাবে বলে, এবং তারা এমন হচ্ছে একটা, মানে সবার সামনে একটা সে হইলো সবচেয়ে গর্হিত কাজ করছে, কিন্তু সে এমন ভাবে এস্টাবলিশ করে এটা সবচেয়ে ভালো কাজ, মানে আরেকজনের উপর চাপাই দিয়ে সে করছে, সে একজনের ইচ্ছা মতো মারছে, মারার পরে সে এটা আরেকজনের উপর চাপাই দেয়। কত বড় গর্হিত কাজ, কত বড় বেশি জুলুম করছে। তারা মিথ্যাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল আর কি। সেটা তো আদর্শ। হ্যাঁ, শেখ হাসিনা যেটা করছে সেটা আর কখনো হবে না। আপনার মেটা তার এটা আর কি। আপনাদের এবং আমাদের এই জাতিকে যদি এর থেকে মুক্তি পেতে হয়, এখন আমাদের গভর্নমেন্টকে কখনোই দীর্ঘ টাইম ক্ষমতায় থাকতে পারে এরকম ব্যবস্থা থাকতে পারবে না। আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের রূপরেখা। আর্মির এখন এমন পরিস্থিতি নাই যে তারা আমাদের মতো বাইরে গিয়ে সরকার গঠন করবে। গণমানুষের গণপ্রত হবে আমাদের এই। ওকে, থ্যাংক ইউ।
হ্যাঁ থ্যাংক ইউ অল্প হ্যাঁ আমরা শুধু এই জায়গাটা মেসেজটা আসবো গন্ডগোলের এটা একটুখানি আমি ছোট ছোট করে ব্যক্তিগত ইয়াটা শুনবো। হ্যাঁ, এটা সংক্ষেপে নিয়ে তারপরে মেসেজগুলো কোথাও যেন কোনো গন্ডগোল না হয়, মানে গণমাধ্যমের সাথেও যেন না হয় কোনো যতগুলো সাম্প্রদায়িক stakeholder গন্ডগোল, আছে, মানে যেই সার্বিকভাবে তিনটা, হ্যাঁ, রাষ্ট্রের সেই- প্রতিষ্ঠানগুলো নিরাপদ থাকবে। সবাই বলছে খুশিতে যে সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলতে পারবো কিনা। দেশ সাম্প্রতিক দেখছেন, জেন জি এর প্রতিনিধিরা বসে আছেন আমার পাশে। বিরতিতে আমরা তাদের ব্যক্তিগত যে ধরনের আসলে উত্থান পতনের মধ্যে দিয়ে তারা এই আন্দোলনের মধ্যে দিয়ে গেছেন সেই জায়গাগুলো শুনছিলাম। আব্দুল হান্নান মাসুদ, আপনার বাবাকে নিয়ে গল্প বলছিলেন আপনি। আমি একটু মানে সব আন্দোলনের পেছনে তো আসলে অনেকগুলো প্রাপ্তি অপ্রাপ্তি থাকে, সেই অপ্রাপ্তির জায়গাগুলোর গল্পটা কি করে আসলে প্রাপ্তিতে পরিণত হলো সেটা একটু শোনাতে চাই। আমার বাবার কথা বলতে গেলে সব সময় আমার চোখে পানি আসে। আমার বাবা একজন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, 10,000 টাকা বেতনে জব করে উনি 3 বছর আগে অপশন নিয়েছেন। উনি কখনো চান নাই যে আমি মানুষের জন্য এইভাবে মানে আলাদাভাবে কখনো কাজ করি, কিন্তু উনি সবসময় আমাকে একটা জিনিস শিখিয়েছেন, সততা। আমাকে এই আন্দোলনের মাঝখানে যখন ডিবিতে যখন 17 তারিখে যখন হচ্ছে আমাদের প্রতিনিধি 3 জনকে তুলে নিয়ে গিয়ে মন্ত্রীদের সাথে বসানোর ইয়ে করে আমাকে ফোন দেওয়া হয় ডিবি থেকে। আমাকে বলে যে হচ্ছে যেতে হবে ওখানে, গেলে লাইফ সেটেল হবে। এরপর আমি বললাম যে হচ্ছে আমার বাবা সেই শিক্ষা দেয়নি। তারপর বললো হচ্ছে তুলে নিয়ে যাব। আমি বলছি হচ্ছে নিয়ে গেলে নিয়ে যান। তারপর সেখান থেকে আমি তো আহত হয়েছি, গুলি খেয়েছি আমি, 90টা আমার শরীরে এই সররা গুলি লাগছে। তখন আমি খুব খারাপ অবস্থায়। আমার বাবা এলাকায় খুবই সম্মানিত একজন মানুষ, এলাকার মানুষজন খুবই সম্মান করেন, খতিব ছিলেন, মাদ্রাসা শিক্ষক ছিলেন এবং কারোর সাথে কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের এলাকা দ্বীপ হাতিয়া, আমি একটা হাতিয়ার দ্বীপের সন্তান, যেখানে মানে হচ্ছে মানুষ প্রত্যেককে ওন করে, দলমত নির্বিশেষে। আমি দেখে এসেছি ছোটবেলা থেকে কে কোন দল করে সেইটা এই হিসাবে কাউকে বিবেচনা করা হয়নি, আমাকেও করা হয়নি। কিন্তু 1 বছর আগে ওখানে ছাত্রলীগের একটা নতুন প্রতিনিধি আসছে, ও বিভিন্ন জায়গায় হামলা টামলা করা শুরু করে। এই আন্দোলনের সময় যখন হচ্ছে আমি সামনে চলে আসি, আমাদের সিনিয়রদেরকে যখন নিয়ে যাওয়া হয়, ওনারা যখন গুম থাকেন, ডিবি অফিসে থাকেন, তখন শুরু হয়েছে হাতিয়াতে এমপির নির্দেশে আমার বাবার উপর মানসিক টর্চার। বাবাকে ডেকে বলতেছে আমাকে যে বাবা বন্ধ করতে আমার সাথে ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট নেই। 2 দিন আগে কি 3 দিন আগে, যখন মানে হচ্ছে 3 দিন আগে আমাদের বাজারের কয়েকটা এলাকার মানুষ সবাই কৌন করে দলমত নির্বিশেষে, ওই দোকানগুলোকে বন্ধ করে দিয়েছে যেখানে আমার বাবা গিয়ে বসে, আমাদের সাথে ভালো সম্পর্ক। আমার কিছু ভাই ব্রাদার আছে যারা আমাকে খুব ভালোবাসে। আমি এলাকায় এমনিতেই আগ থেকে খুব একটা ভালো মানুষজনের সাথে মিশে, সবাই আমাকে পছন্দ করে। যখন আমাকে নিয়ে সবাই লেখালেখি করছে, তাদেরকে উপর হামলা করা হয়, ইয়ে করা হয়। বাবাকে মানে দোকানগুলো যখন অফ করে দেওয়া হয়, আমার বাবা কাঁদতেছিল। এরপর যেদিন 1 দফার ঘোষণা দিব আমি, সেদিন আমি বুঝতে পারছি যে হচ্ছে যদি 1 দফার ঘোষণা দিতে হয় আমার বাবাকে বাড়িতে রাখা যাবে না। আমার বাবা আজকে 65 বছর বয়স, অপশন নিয়েছে। আমার বাবাকে এই জীবনে প্রথমবার বাড়ির বাইরে থাকতে হয়েছে ফ্যামিলি সহ। আমার বাবা আমাকে যখন আমি বাবাকে বলি বাড়ির বাইরে যান, আমার বাবা চোখ থেকে কান্না করতেছিল, খুব কান্না করতেছিল। উনি আমি আমার বাড়িতে থাকবো, কে কি করবো, এতদিন কিছু হয়নি, তুমি কি বলতেছো ছিলেন। আজকে যেটা হলো, আমার হাতিয়ার মানুষজন দলমত বিশেষ সবাই আমি বারবার বলি যে করে, ওনারা আজকে বাড়িতে গিয়ে আমার বাবাকে বাড়িতে ঢুকাই দিয়ে এসে রিক্সাতে করে মিছিল নিয়ে পুরো হাতিয়া প্রদক্ষিণ করে। আমার লাইফে এর সাথে আর পাওয়ার কিছু নেই। নিশ্চয়ই আমরা চেয়েছি দেশকে বৈষম্যহীন রাষ্ট্র উপাধি দিতে। আমার হাতিয়ার মানুষের উপর কোনো ক্ষোভ নেই। হাতিয়ার মানুষজন সবসময় শান্তিপ্রিয়। আমার এলাকার মানুষজন আজকেও সবাই, কেউ কারো ইয়ে করে 2-4 জন যারা ছিল, আমি ওদেরকে বলেছি যে কারো উপর যেন কোনো ধরনের হামলা না হয়, এই নিশ্চয়তা যেন থাকে। আব্দুল হান্নান মাসুদ, আপনারা যেমন আসলে বাংলাদেশের জন্য গর্বের, আমার মনে হয় আপনাদের প্রত্যেকের বাবা মারা বাংলাদেশের সবচাইতে গর্বিত বাবা মা, এবং হয়তো সব বাবা মাদেরই একটা সময় এসে সেই ইচ্ছাটাই হয়েছে তাদের সন্তানরাও হয়তো সেই আন্দোলনের সাথে যুক্ত হবেন। লুৎফর রহমান, বুঝতে পারছি আসলে এই
অবস্থায় কথা বলাটাও বেশ কঠিন, কিন্তু একটু আপনার অভিজ্ঞতাটাও জানতে চাই। আসলে আমি আমি আমার ক্যাম্পাসের সেশন হচ্ছে 16-17। আমি যখন ক্যাম্পাসে উঠি 2016 সালের শেষের দিকে উঠেছি। 17 সালের একদম শুরুতেই আমি খুব ছোট একটা কারণে ফেসবুকে একটা লাইক দেওয়ার কারণে আমাকে হল থেকে পিটিয়ে বের করে দেয়, বাজে ব্যবহার মেরে। তো যেদিন আমাকে হল থেকে বের করে দেয়, সেদিন হলের যে সভাপতি ছিল, সেক্রেটারি ছিল আলামিন রহমান, আজ কোথায় আছে হয়তো আমি জানি না, সে সেক্রেটারি আমার আব্বাকে ফোন দিতে চায়, ফোন দিয়ে আমাকে পুলিশে ধরিয়ে দেবে। তো আমার আব্বা হচ্ছে হার্টের পেশেন্ট, তো আমি বারবার তাকে অনুনয় বিনয় করি যে এটা করবেন না, তিনি এটা সহ্য করতে পারবেন না, আমি আমার একমাত্র ছেলে। তো এই যে ইভেন্ট যে আন্দোলনগুলো করছি, কালকে যখন আমি বেরোবো, নির্বিচারে গুলি চলতেছিল শহীদ মিনারে রাতে, তো আমার আম্মা সারাদিন কান্নাকাটি করে, প্রত্যেকবার আমি ফোন ধরতে পারি না তার, প্রত্যেকবার ফোন ধরার সময় সে কান্নাকাটি করে। তো আজকে সকালে যখন আমি ফোন দিয়ে বিদায় নিচ্ছি, আপনি খেয়াল করবেন যে ফেসবুকে আজকে প্রত্যেকটা আন্দোলনকারী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিদায় নিয়েছে, এবং অনেক আন্দোলনকারী এরকম অনেক শহীদ রয়েছেন যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিদায় নেওয়ার পরে তারা শহীদ হয়ে গেছেন। তো আমি মানে তো আসলে এই হচ্ছে আমাদের যারা এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম তাদের সবার মানে অভিজ্ঞতাটা কিছুটা এরকম। সবশেষে আপনারা আসলে দেশের কথা চিন্তা করেছেন, হয়তো পরিবারের কথা চিন্তায় থাকলেও হয়তো সেখানে আমরা আসলে আমাদের বলেছিলাম আপনার 3টা সন্তান আছে, 3টার মধ্যে একজন ধরেন দেশের জন্য চলে গেল। বাবা বলছিল যে 3 জনের মধ্যে তো তোমাকে নিয়ে আমার সবচেয়ে বড় স্বপ্ন, তুমি গেলে আমরা কি নিয়ে বাঁচব। তারপরও ছিলাম। আমি 1 সপ্তাহ পর আজকে বাবার সাথে কথা বলছি, প্রথম সংবাদটা বাবাকে দিচ্ছি, আপু শরীরে স্যার ফালাইছে, হাউ মাউ করে কেঁদেছে। সেই আনন্দ আমরা আসলে দেশ টেলিভিশনের পর্দায় সর্বপ্রথম প্রচার করতে পারছি, সেটি আমাদের জন্য অত্যন্ত গর্বের জায়গা। আমরা যেভাবে আসলে ঐক্যবদ্ধ হয়ে বারবার একসাথে থাকার কথা বলছি, ঠিক এই একসাথে এই আবেগকে আসলে আমরা শক্তিতে রূপান্তর করে একসাথে থাকতে চাই। সাদিক কায়েম, নিশ্চয়ই আপনার জীবনেরও এরকম কিছু ঘটনা আছে, সেই দুঃখগুলো আজকে আসলে কতখানি আনন্দের রূপ নিল? আচ্ছা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই 2017 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই অনেক বড় প্রত্যাশা নিয়ে এসেছিলাম, কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসার পরে গণরুম, গেস্ট রুমের যে নোংরা কালচার, এটা আমাকে অনেক বেশি কষ্ট দিত। আমি ভাবতাম আমি এর আগে আমি বিশ্ববিদ্যালয়ে আমার স্বপ্নটা অনেক বড় ছিল, এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে মেধাবীরা পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় বুদ্ধিজীবীরা, সবচেয়ে সম্মানিত মানুষগুলো এখানে থাকে। কিন্তু এখানে আসার পরে যে নোংরা সংস্কৃতি, এবং প্রতিদিন রাতে যখন আমরা হলগুলোতে থাকতাম একটা আতঙ্ক কাজ করতো, একটা ভয় কাজ করতো, আমরা কান্না শুনতে পাইতাম। আমাদের ছোট ভাই, আমাদের বন্ধুরা পাশে কান্না করছে, তাকে গর্হিত ভাষায় তাকে গালি দেওয়া হচ্ছে, তাকে দাসের মতো ব্যবহার করা হচ্ছে, এগুলো আমাকে অনেক বেশি কষ্ট দিত। তখন আমরা চিন্তা করতাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়ি এবং আমার ফার্স্ট সেমিস্টার আমি ফার্স্ট হই, রেজাল্ট ভালো করার পরও দেখা গেছে হচ্ছে আমাকে সে জোর করে আমাকে তার বিভিন্ন ধরনের রাজনৈতিক এজেন্ডা সে আমাকে বিয়ে করাচ্ছে। আমার পরের দিন সেমিস্টার ফাইনাল পরীক্ষা, কিন্তু এর আগের দিন আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। এর মধ্যে আমার একটা দ্রোহ তৈরি হয় আমি এই যে হচ্ছে সমাজের অসঙ্গতিগুলা, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেই নোংরা রাজনীতিগুলো চলছে এবং পুরো দেশের মধ্যে গত 15 বছর 16 বছর ধরে যে এখানে সাপ্রেশন অপারেশনগুলো চলতেছে, এগুলো আমাকে অনেক বেশি কষ্ট দিত। তখন আমরা কিছু যারা আমাদের বন্ধু বান্ধব যারা ছিল আমাদের সার্কেলের ছোট ভাইরা, আমরা ভাবতাম আমাদেরকে এই সাপ্রেশন অপারেশন, এই জুলুমতন্ত্রকে আমাদের ভাঙতে হবে। নিশ্চয়ই সাদিক কায়েম, আপনার এই কথা শুনে আমি আরেকটি শব্দ জুড়তে চাই। আপনারা তিনজনই কোনো না কোনো একটা সময় আজকের আলোচনায় বলেছেন দল মত নির্বিশেষে, যেটি আসলে আমাদের প্রত্যেকের প্রত্যাশা। বাংলাদেশে আসলে কোনো দল থাকবে না, আমরা বাংলাদেশ হতে চাই, সবাই একসাথে থাকতে চাই। আজকে তো পুরো জাতি আসলে আপনাদের দিকে তাকিয়ে আছে, পুরো জাতিকে আপনারা একটা অন্যরকম দিন উপহার দিয়েছেন, অন্যরকম সময় উপহার দিয়েছেন। নিশ্চয়ই জাতির প্রতি আপনাদের কিছু বলবার আছে, একসাথে থাকবার জন্য হোক, এক হয়ে কাজ করবার জন্য হোক, যে এই ধরনের আসলে অনভিপ্রেত বা কিংবা আপত্তিকর যে সময়গুলো আসলে আমরা কখনোই প্রত্যাশা করিনি, সেই সময়গুলো আমাদের কাটিয়ে উঠতে হবে, সেইগুলো নিয়ে একটু আপনাদের প্রত্যাশার কথা জানতে চাই। আব্দুল হান্নান মাসুদ, আপনাকে দিয়ে শুরু করি। আমার কাছে স্পষ্ট একটা বিষয় হচ্ছে আমরা দল মত নির্বিশেষে সবাই একসাথে থাকবো, বাট 2014, 18, 24 যারা গঠিয়েছে, যারা এদেশের সংবিধানকে লঙ্ঘন করে, এদেশের মানুষকে জিম্মি করে, বারবার রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে এদেশের মানুষকে হত্যা করেছে,
তাদের যেন আর ভবিষ্যতে দেশে নির্বাচন করার অধিকার না থাকে। নিশ্চয়ই আব্দুল হান্নান স্যার, আরেকটু জুড়তে চাই আমি আপনার সাথে, যেহেতু আজকে প্রথম হয়তো আমরা সুযোগ পেয়েছি কথা বলবার। এই যে আসলে টেলিভিশনগুলোর প্রতি এক ধরনের কি বলবো, আমি শব্দ খুঁজে পাচ্ছি না। আমি আমার একটা অভিজ্ঞতা বলবো টেলিভিশনের বিষয়গুলো নিয়ে। আমি যখন গুলি খাই, আমি হলপাড়ায় আটকা পড়ি, সেখান থেকে বের করার জন্য কেউ ছিল না। আমি মিডিয়াকে কল করি, 2 মিনিটের মধ্যে আমার জন্য না হলো 100টা মিডিয়া ওখানে এসে হাজির হয়ে আমাকে ঘেরাও করে, পুলিশের মাঝখান থেকে তারা আমাকে বের করছে। যখন আমি ইয়াতে যাই, কুয়েত মৈত্রী হসপিটাল আটকা পড়ি, সেখানে মিডিয়ার ভাইয়েরা গিয়ে সামনে এসে আসার পরে ডিজিএফআই সরতে বাধ্য হয়। এভাবেই মিডিয়ার মাঠ পর্যায়ে যারা ছিল তারা আমাদেরকে হেল্প করছে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের মানুষকে আমি এই জায়গা থেকে বলবো যে বাংলাদেশের মিডিয়াগুলা যদি আমাদের পাশে না থাকতো, মিডিয়ার মানুষ পাশে না থাকতো, আমি আব্দুল হান্নান মাসুদ হয়তো জীবিত অবস্থায় আজকে এখানে থাকতাম না। সুতরাং মিডিয়ার উপর যেন এই দেশের মানুষের কোনো প্রকার ক্ষোভ না থাকে, যেন প্রত্যেকটা মানুষকে, যেন মিডিয়ার ভাই বোনদেরকে যেন শ্রদ্ধা করে। আপনাদের মধ্য দিয়ে নিশ্চয়ই মিডিয়া আরেকবার নতুন জন্ম লাভ করবে, সেই প্রত্যাশাও তো আমরা রাখতে চাই। জি, আমি চাই, আমরা বলবো আজকের পর থেকে মিডিয়ার যে কালো অধ্যায় ছিল সেই অধ্যায় শেষ। আজকের পর থেকে মিডিয়া সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। এর পাশাপাশি আমি আরেকটা কথা বলবো এর পাশাপাশি বলবো হচ্ছে, আমি আমার একটা দ্বীপ অঞ্চলের মানুষ, একটু আবেগ আছে, সেই জন্য আমি আমার হাতিয়ার উদ্দেশ্যে বলবো, আমার এলাকার উদ্দেশ্যে বলবো, ওই জায়গার মানুষ যে জিম্মি দশা ছিল, তারা নদী পার হওয়া নিয়ে যে জিম্মি দশা ছিল, সেটাও আজকে থেকে মুক্ত হবে এটা থেকে। এবং আমি যেদিন আহত হই, তারপরের দিন আমাকে দেখতে আসার জন্য আমার এলাকার একটা ছোট ভাই সাইফুল, ও জেলে, বাচ্চা ছেলে, ইন্টারে পড়ে, ওই ছেলেটাকে নিয়ে দিনের পর দিন আটকে রাখছে, কোর্টে তুলতেছে না। ওই ছেলেটাকে নিয়ে আমি হাতিয়ে যাব। এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা বের হতে চাই। আমাদের দেশ টেলিভিশনের সাংবাদিক আহত হয়েছেন, আমাদের নারী কর্মীকে লাঞ্ছিত করা হয়েছে, আমাদের টেলিভিশনের যতগুলো গাড়ি ছিল আমাদেরকে আনা নেওয়া করেছেন, সবকিছু বেশিরভাগ গাড়ি আসলে ভেঙে চুরে ফেলা হয়েছে। আমরা বিশ্বাস করতে চাই না কোনো সাধারণ ছাত্রের পক্ষে বাংলাদেশে এই কাজ করা সম্ভব। লুৎফর রহমান, একটু মেসেজ চাই আপনাদের কাছে জাতির উদ্দেশ্যে, যদি কিছু বলেন। আমি জাতির উদ্দেশ্যে উদাত্ত আহ্বান জানাবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জাতির প্রতি। আপনারা, আমাদের যে রাষ্ট্রের স্তম্ভ হলো মিডিয়া, যারা এতদিন জিম্মি ছিল, আজ তারা জিম্মি দশা থেকে মুক্ত। এই মিডিয়ার প্রতি আপনারা আগামীর বাংলাদেশ পুনর্নির্মাণে মিডিয়ার যে ভূমিকা, এই ভূমিকাটা ভালোভাবে যাতে রাখতে পারে, এবং যে ধরনের দাঙ্গা হাঙ্গামা এখন আসলে বাইরে চলছে, আমি উল্লেখ করে বলতে চাই না, বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক, সবার উদ্দেশ্যে কি বলার আছে? সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমরা পেছনের বাংলাদেশ পেছনে, যারা দায়ী তাদের শাস্তি হবে, কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাইকে ঐক্যবদ্ধ দেখতে চাই। এবং কোনো ধরনের দুষ্কৃতিকারী বলি, সন্ত্রাসী বলি, যারা আজকে এই যে নানান অরাজকতা করার চেষ্টা করছে, তাদের প্রতিহত করার মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের নতুন সূর্য এক শক্তি হয়ে দাঁড়াতে চাই। সাদিক কায়েম, দেশ টেলিভিশনের জন্য আসলে আপনাদের বলবার কিছু আছে কিনা? আমরা আশা করব দেশ টেলিভিশন অতীতের মতো সামনে আরো বেশি দায়িত্ববান ভূমিকা পালন করবে এবং জাতির সামনে সবচেয়ে ট্রান্সপারেন্ট নিউজগুলো এবং খোঁজখবরগুলো তারা নিয়ে আসবে। এবং আমার আরেকটি প্রত্যাশা আছে পুরো জাতির প্রতি, সেটা হচ্ছে এই জাতিটা এখন মেরিটোক্রেসির ভিত্তিতে চলবে, মেধার ভিত্তিতে, এবং এখানে কোনো আত্মপরিচয়ের সংকট থাকবে না, কাউকে ট্যাগিং করা হবে না। একজন সে শিবির করতে পারে, দল করতে পারে, বিএনপি করতে পারে, বাম করতে পারে, যাই করুক, কিন্তু তাকে ডিহিউম্যানাইজেশন করা যাবে না, ট্যাগিং করে তাকে মারা এবং এটার বৈধতা দেওয়া, এটা যেন আর না হয়। এবং সবাই আমরা এক হয়ে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। বাঙালি হিসেবে আসলে আমরা থাকতে চাই, আমরা বাংলাদেশি হিসেবে নিজেদের পরিচয় দিতে চাই, হয়তো এর চাইতে বড় পরিচয় আর কিছু নেই। নিশ্চয়ই আমরা আরো একটি নতুন ৭১ দেখেছি, এবং যে ৭১-এর আসলে যারা নায়ক আছেন তারা ৩ জন আমার পাশে বসে আছেন এই মুহূর্তে। দর্শক, এই তরুণ সমাজ, এই নায়কদের হাত ধরে আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। আমরা নতুন বাংলাদেশে যে তারুণ্যের কথা বলছি, সেই তারুণ্য দেখতে চাই, তারুণ্যের জয়গান গাইতে চাই, জেন জি থেকে আরো অনেক দূরে গিয়ে যেতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের ৩ জনকে। ধন্যবাদ দেওয়াটা হয়তো আজকে আপনাদের জন্য খুবই ছোট শব্দ, পুরো বাংলাদেশ এই মুহূর্তে আসলে আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছে, পুরো বাংলাদেশ আপনাদের জন্য। বাংলাদেশের ছাত্র জনতাকে ধন্যবাদ দিচ্ছি, বাংলাদেশের মানুষকে ধন্যবাদ দিচ্ছি। যখন ঢাকা শহরে আমি আমার নিজের বাসায় থাকতে পারতেছিলাম না, তখন ঢাকা শহরের প্রতিটা বাসা আমার জন্য খুলে গিয়েছিল। স্পেশালি আমার স্টুডেন্টদের বাসাগুলা, স্টুডেন্টরা আমি যাদেরকে পড়াইছিলাম, তারা আমার জন্য
তাদের ভাষা মানে রিস্ক নিয়ে আমাকে রেখেছে। একটি মানবিক বাংলাদেশ, এই মানবিক বাংলাদেশ তৈরি হয়েছে এই আন্দোলনের মধ্য দিয়ে। এই মানবিক বাংলাদেশ থাকবে, দীর্ঘজীবী হবে, চিরজীবী হবে। এটা আমাদের বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা আমাদের। বাঙালি হয়ে মানবিক বাংলাদেশের নাগরিক হয়ে বাঁচতে চাই। অসংখ্য ধন্যবাদ আব্দুল হান্নান মাসুদ, লুৎফর রহমান, সাদিক কায়েম। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ একটি দিন এবং সেই বিশেষ মুহূর্তগুলো আপনারা আজকে দেশ টেলিভিশনের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, ৩৬ জুলাই বলেই শেষ করি। হয়তো এই দিনটি, এই শব্দটি কিংবা এই তারিখটি আজকেই আমরা শেষ উচ্চারণ করছি। পর থেকে আমাদের নতুন করে আর জুলাই বলবার প্রয়োজন নেই। আগামীকাল থেকে অগাস্ট শুরু হবে, নতুন শুরু হবে, নতুন বাংলাদেশ শুরু হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকবার জন্য।